বিশ্ববিখ্যাত বাউল গান, যেটা আজকে এই ভিডিওটা সমালোচনা করতে গিয়ে না করলেই না। তো চলো ট্রাই করি। মায়ের এক ফোঁটা দুধের শোধ হবে না কোনো দিন, এক ফোঁটা দুধের শোধ হবে না কোনো দিন, জন্ম জন্মান্তরে করিলে সাধনা, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হায় আমার মা, দয়াবতী দরদিনী মা। এইটুকুই রাখলাম। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। এই ভিডিওতে অবশ্যই করে মানে কি বলবো, সদ্য সদ্য মা হয়েছে, মারুকে নিয়ে ভিডিও করব, আর যদি ওই সময় থাকে, লেন্থ যদি ঠিক থাকে, তাহলে বিরিমাসিকেও অ্যাড করে দেবো, ঠিক আছে? আচ্ছা, মারুর ভিডিওতে দুদিনের ভিডিও নিয়ে আজকের এই ভিডিওটা করব। প্রথম ভিডিওতে যেটা বলবো সেটা হচ্ছে বেবিকে ওয়েলকাম জানানো নিয়ে যে ভিডিওটা, সেটা নিয়ে করব, ঠিক আছে? তো যেদিন বাড়িতে যাওয়ার কথা, সেই দিন হচ্ছে ওরা ভীষণ এক্সাইটেড, খুবই স্বাভাবিক যে নার্সিংহোম থেকে এতদিন পরে বাড়িতে যাবে। যতই নার্সিংহোম এক্সট্রা কেবিন নিক না কেন, আলাদা করে থাকুক না কেন, সারাদিন ভিডিও করছে না কেন, যতই যাই হোক না কেন, দেখো একটা নার্সিংহোম বা হসপিটাল, সেটা স্মেলটাই না কেমন একটা, তাই না? তো সেই কারণের জন্য অগত্যার সিজার হলে পরে 6 দিন 7 দিন, কোনো সময় এক্সেপশনাল কেসে কিন্তু আরও অনেক দিন স্টে করতে হয়। তো সেখান থেকে বাড়িতে আসার একটা যে আনন্দ অনুভূতি, সেই জিনিসটাই কিন্তু একটা আলাদা রকমের হয়, ঠিক আছে? আচ্ছা, তো সেই নিয়েই আর কি ওরা ব্যস্ত রয়েছে। শৈশাবুত করতে হবে, মানে যখন হসপিটাল থেকে ডিসচার্জ করবে তখন অনেক রকম ওটাকে কি বলে প্রোটোকল আছে, সেইগুলোকে ইয়ে করতে হবে। আবার ওদিকে মধু আন্টি আর কাকু আর কি বাড়ি থেকে বেরিয়ে গেছে, তারা ওইটুকু পার্ট আর কি ভিডিও করেছে। ওনাদের ভিডিও করার এসে দেখলে বোঝা যায় যে মারুরা বলে দিয়েছে যে তোমরা যখন বেরোবে তখন একটা ভিডিও করবে, সেই কারণে হন্তদন্ত হয়ে, মানে মারু যখন ভিডিও করে তখন কিন্তু মধু আন্টি খুব সাবলীল, কিন্তু যখন এমনি ধরো গজা বা কেউ ক্যামেরা করে দিচ্ছে, তখন কিন্তু মধু আন্টির মধ্যে এরকম একটা ভাব দেখি, তাড়াতাড়ি শেষ করে দে, তাড়াতাড়ি ক্যামেরার থেকে সরে আসি, এরকম একটা আবভাব দেখতে পাই, মনে হয় আনকমফোর্টেবল ফিল করে। যাই হোক, তো ওই পাশ থেকেও একটা ভিডিও শ্যুট হয়েছে যে তারাও গাড়িতে উঠছে। আচ্ছা, বাড়িটারি খুব সুন্দর করে সাজানো হয়েছে। এদিকে মারু আবার ড্রেস পরে নিয়েছে, অন্য কোনো ড্রেস আনেনি, যেহেতু এমার্জেন্সি পারপাস বেরিয়েছিল, তার জন্য মারু বলছে অন্য কোনো ড্রেস আনেনি। এদিকে কিন্তু মধু আন্টি এসেছে, মধু আন্টিরা 2 বার করে এসেছে, ডেলিভারির দিন এসেছে, তারপরে আরও একদিন এসেছে, নাকি একবারই এসেছে, যাই হোক আমার মনে নেই। তো যেই দিন এসেছে সেই দিন তো জানেই যে মেয়ের এরকম বেবি হয়ে গেছে, প্রসব করে ফেলেছে। তো এবার বাড়ি আসার জন্য কিছু তো জিনিসপত্র আনতে হবে, তো সেইটা আনেনি। মারু যা এনেছিল সাথে করে সেইটা পরেই বাড়ি যাচ্ছে। তো যাই হোক, অসুবিধা ওর হয়নি। এইবার বিষয় হচ্ছে, ওরা যখন গাড়িতে উঠছে তখন দেখলাম যে গাড়িটারি বেশ সুন্দর করে বেলুন দিয়ে সাজানো হয়েছে, ব্লু আর হোয়াইট দিয়ে সাজানো হয়েছে, যেহেতু ছেলে তার জন্য রঙের বিষয়টা একেবারে জন্ম থেকেই শুরু হয়ে যায়, তাই না? আর এদিকে মানে ওটাকে কি বলে, বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী যখন রং নিয়ে তা এটা পার্টিকুলার তাদের রং, এটা পার্টিকুলার তাদের রং, তখন মানুষ কি বলে, রং কি একার, গেরুয়া পরলে কি আমি এই হয়ে গেলাম, সবুজ পরলে কি আমি ওই হয়ে গেলাম, লাল পরলে কি আমি এই হয়ে গেলাম। আর এদিকে দেখো, একদম জন্মের পর থেকেই রঙের ভেদাভেদ শুরু হয়ে যায়। মেয়ে হলে পিঙ্কি আর ছেলে হলে ব্লু, তাই না? ইভেন মানে তোমরা কি বলবে, তোমরা ইউটিউবে সার্চ করো বেবি বয় আর বেবি গার্ল, পিঙ্ক আর ব্লু, তো রঙের ভেদাভেদ জন্মের আগের থেকেই শুরু হয়ে যায়। রাজনৈতিক গোষ্ঠী নিয়ে বললে হবে না, তাই না? তো এটা আমার পুরোটাই সোশ্যাল ইস্যুকে কেন্দ্র করে কথাটা বললাম, ওদেরকে মেনশন করে কোনো রকম কথা বলিনি, ঠিক আছে? তো দেখলাম গাড়ি টাড়ি সাজালো খুব সুন্দর করে, তারপরে হচ্ছে তোমার বাড়িতে গেল।
এবার বাড়িতে যাওয়ার পরে আমি দেখে অবাক, নার্সিংহোমের থেকে ডিসচার্জ হলো যেই ড্রেসটা পরে, সেই ড্রেসটা পরেই খাটে উঠে গেল। না, যে জায়গায় ছিল সেই জায়গা অবশ্যই করে স্যানিটাইজড ছিল, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, কিন্তু এই যে গায়ের মধ্যে কেমন একটা করে না, যে অবশ্যই ওটা হচ্ছে মেটার্নিটির জায়গা, তাই তো বলে, বা ডেলিভারির জায়গা, ওখানটায় আদার্স কোনো অন্য কোনো পেশেন্ট থাকে না, তারপরেও মনের মধ্যে একটা কেমন হয় না, এই নার্সিংহোম থেকে আসলাম বা হসপিটাল থেকে, হসপিটাল তো ছেড়েই দাও বাবারে বাবা, ওখান থেকে আসলে তো চেঞ্জ করা মাস্ট। তো দেখলাম ওই ড্রেসটা পরেই খাটের মধ্যে উঠে গেল। যাই হোক, এটা দেখলাম। তারপরে দেখছি বেশ খুব সুন্দর করে বাড়ি ঠাড়িও খুব সুন্দর সাজানো হয়েছে, খুব স্বাভাবিক, প্রথম বাচ্চা, তারপরে হচ্ছে তোমার আবার ছেলে বলে কথা, আবার ছেলে হয়েছে বলে কথা, তো খুব সুন্দর করে তার তাকে ওয়েলকাম করা হলো। তারপরে হচ্ছে তোমার যা হয় আর কি, বাবা হচ্ছে আগে থেকেই বাড়িতে দোলনার ব্যবস্থা করে রেখেছে, তারপরে হচ্ছে তোমার ওটাকে কি বলে, মশারি নিয়ে আসলো, সুন্দর। তারপরে যে দেখলাম যে লাস্টে যখন ভিডিওটা দেখাচ্ছে যে পাম্প ইউজ করবে, তোলা দুধ খাওয়াবে, তোলা দুধ অর্থাৎ মায়ের দুধই, সেটা হচ্ছে টেনে বের করে ভ্যাকুম করে টেনে তারপরে বাচ্চাকে খাওয়ানো হবে। কারণ 6 দিনের মধ্যে মারু যে ভিডিও দিয়েছে তাতে করে ম্যাক্সিমাম টাইম কিন্তু বাচ্চা মারুর কাছ থেকে দূরেই ছিল, তাই বলে কি বাচ্চা কি কিছু খায়নি? অবশ্যই খেয়েছে, তাকে তোলা দুধ খাওয়ানো হয়েছে। তোলা দুধ অর্থাৎ মারুর থেকে তোলা দুধ নয়, এমনি দুধ খাওয়ানো হয়েছে, ঠিক আছে? তো সেই কারণের জন্য ওর বাচ্চার মধ্যে যে দুধ যে পান করবে, মায়ের ব্রেস্ট ফিড যে করবে, সেই এবিলিটিটা এখনও পর্যন্ত তৈরি হয়নি, সেরকমই আর কি প্রিটেন্ড করছে, তার জন্যই তো ওই পাম্পারটা নিয়ে এসেছে। তো দেখলাম অনেকেই বলেছে, কারণ আমি এই সমস্ত দিক থেকে ব্যক্তিগতভাবে এক্সপিরিয়েন্সড নই, তার জন্য আমি ওর কমেন্ট বক্স দেখলাম বা কিছু কন্ট্রোভার্সিও দেখলাম, কিছু না একজনেরই কন্ট্রোভার্সি দেখলাম, যে এরকম সবাই বলছে যে এরকমভাবে খেলে কিন্তু বাচ্চা পুড়ে হয়ে যাবে, বাচ্চা কিন্তু আর টেনে মায়ের দুধ টেনে খেতে পারবে না, ঠিক আছে? তো যাই হোক, তারপরে আজকের ভিডিওতে শুনলাম, মানে গতকালকের ভিডিওতে শুনলাম যে ওর বাচ্চা নাকি একটু আধটু টেনে টেনে খাচ্ছে, আস্তে আস্তে আশা করি অভ্যাস হয়ে যাবে। তো যাই হোক, এই সমস্ত দেখাচ্ছে। তো যখন মারুর বর এটা দেখাচ্ছে, মারু তখন শুয়ে রয়েছে এতটাই মানে আপত্তিজনক অবস্থায় যে ওই জায়গাটাকে ওকে ব্লার করে দিতে হয়েছে। আর যখনই ব্লার করা থাকে না, তখনই মানুষের মাথার মধ্যে থাকে যে কী এমন আপত্তিজনক অবস্থায় ছিল যে ওইভাবে ব্লার করে দেখাতে হয়েছে। দেখো, লাইভ চলাকালীন আমরা কোনো কিছু ট্যাকেল করতে পারি না, তবুও যদিও বা আমাদের মধ্যে কোনো রকম কোনো আনকনসিয়াস বিষয় হয়ে যায়, ঘটে যায়, তখন আমরা কি করতে পারি? মিউট করে দিতে পারি বা ভিডিওটাকে, ক্যামেরাটাকে অফ করে দিতে পারি, এই দুটোও কিন্তু আমরা করতে পারি। কিন্তু এই যে ভিডিও করার সময় সেটা কিন্তু পরবর্তীতে এডিট করা হয়, তাই তো? তো যখন এডিট করা হয় তখন সেই পোর্শনটুকুকে কেটে বাদ দিয়ে দিলেই হয়ে যায়, অর্থাৎ জুম করে শুধুমাত্র মারুর বড়ি তো কথা বলছে ওইটুকু দেখিয়ে দিলেই হয়ে যায়, না, ব্লার করে দেখাচ্ছে। আর সবচেয়ে বড় কথা, যখন ক্যামেরাটা অন করছে তখন তো জেনে শুনেই অন করছে ক্যামেরাটা, তো তখনই ওই কোমর পর্যন্ত মারু যেইভাবে শুয়েছিল, ভেতরে যেহেতু পেটিকোট পরা ছিল না, 2 পায়ের মাঝখানে নাইটিটা এত বাজেভাবে ঢুকে রয়েছে আর হাঁটু পর্যন্ত নাইটিটা তোলা, এত অড লাগছিল দেখতে, এত বিচ্ছিরি লাগছিল দেখতে, যে ও যে ভিডিওটা অন করছে তার আগে যে ও গায়ের মধ্যে একটা কিছু দিয়ে নেবে সেইটুকুও করেনি। আচ্ছা, ক্যামেরার কথা ছেড়ে দাও, ওদের ঘরে তো অনেক লোকেরই যাতায়াত থাকে, তাই না? যে ক্যামেরা করে দিচ্ছে সেও তো আস্তে আস্তে বড় হচ্ছে, তারপরে মারুর বাবা থাকে ঘরে, তাই না? বাবা মায়ের কাছে ঠিক আছে, কিন্তু তারপরেও মানসিক একটা বিষয় তো থাকে যে বাবা আসছে, আমার নাইটে এরকম পরিস্থিতিতে রয়েছে, তাই না? নিজেরই একটা কেমন লাগে। তো সেই বিষয় তো ছেড়েই দাও, সোশ্যাল মিডিয়াতেও ওরা এইভাবে চলে আসে। মারুর শরীর এমনিতেই ভারী, তার মধ্যে ওই মানে কি বলবো, কেবিনে যাওয়ার পর থেকে ওর যা শরীরের আবভাব দেখছি, তাতে করে সত্যি একজন ভিউয়ার্স হিসেবে লজ্জা লাগে, একজন ভিউয়ার হিসেবে লজ্জা লাগে। যদি ক্যামেরা না থাকতো, যদি ওরা অফ ক্যামেরা থাকতো, বা ওরা যদি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ না থাকতো, ভিডিও না করতো, তাহলে হয়তো এগুলো মানুষের চোখে পড়তো না, তাই না? আর মানুষে বলতোও না। গতকালকের ভিডিওতে মারুর কমেন্ট বক্স ভরে গেছে, একটা ওড়না ক্যারি করো তুমি, এক তো অড লাগে দেখতে, মানে অড বলতে বাজে লাগে দেখতে, প্লাস হচ্ছে যেহেতু এখন তোমার বাচ্চা ফিড করে, তার জন্য ওড়না দিয়ে নাকি ঢেকে রাখতে হয়। দেখো, এই বিষয়গুলো তো আমার জানা নেই। হ্যাঁ, কোনটা দেখতে বাজে লাগছে সেইটা আমি বলতে পারবো। হ্যাঁ, অনেক মাকে দেখেছি, ম্যাক্সিমাম মাকে দেখেছি যে হয়তো জন্মের পরপর দুধ থাকছে না, বুকে দুধ আসছে না, কিন্তু
আস্তে আস্তে কিন্তু দুধ এমন আসা শুরু করে ভিজে যায় আর বাচ্চা অত খেতে পারে না, ঠিক আছে। তো যাই হোক, এরকমটা সবার ক্ষেত্রেই হয়। আর মারু একেতে হেলদি, তার মধ্যেও সব খাওয়া দাওয়া করতে পেরেছে, তো সেই কারণের জন্য ওর ব্রেস্টে দুধ আসাটা খুব স্বাভাবিক। কিন্তু বিষয়টা হচ্ছে এখন ও না ভিতরে ইনার ওয়্যার পড়তে পারবে, না পরাটা উচিত হবে। আমার মনে হয় উচিত হবে না, কারণ ওইভাবে টাইট ফিট থাকলে পরে আর ব্রেস্টে এখন দুধ থাকবে, সেটা জমাট বেঁধে হয়তো ক্ষতি হতে পারে। তো ইনার ওয়্যার পরার দরকার নেই, কিন্তু কমসে কম ক্যামেরা যখন ফেস করবে তখন একটা ওড়না, ভারী টাইপের একটা ওড়না, সুতির ওড়নাগুলো যে হয় সেগুলো বুকে ফেলে রাখলেই তো হয়। এগুলো তো কমন সেন্স, এগুলো তো মানুষের বলতে হয় না, তাই না? এগুলো কি মানুষের বলে বোঝাতে হয়? এগুলো তো বলে বোঝাতে হয় না। মধু আন্টি বলো, মারু বলো, দুজনেরই শরীর অতিরিক্ত ভারী, আমি সামনে থেকে দেখেছি, অতিরিক্ত ভারী। তো তাদেরকে না এই ধরনের পোশাকগুলো পরলে পরে, যেখানটায় তোমরা ইনার ওয়্যার পরছো না, বাড়িতে সারাদিন পরে থাকা সম্ভব না, সেই সময় তোমরা যখন ক্যামেরাটা অন করছো তখন একটা ওড়না ক্যারি করো, তাহলেই তো মিটে যায়, তাই না? তো মা হয়েছো ঠিক আছে, কিন্তু তোমাদের ভিডিওটা বাদবাকি সবাই দেখছে, তাদের চোখেও বাধার একটা বিষয় আছে, তো সেইগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে। মারুকে একটা কথাই বলবো, একটা ওড়না ক্যারি কর, সেটাতে তো আর কোনো কষ্ট হবে না। যখন ক্যামেরাটা অন হচ্ছে তখন ওড়নাটা গায়ে ফেলে নিবি, ব্যাস, আর কোনো বিষয় না তো, আর কোনো, এটা তো কোনো কষ্টসাধ্য বিষয় না, তাই না? আচ্ছা, এবার পরের দিনের ভিডিওতে আসে, তো গতকালকের ভিডিওতে আসে। গতকালকের ভিডিওতে থাম্বনেলটা দেখেই না আমি অবাক হয়ে গেছি। থাম্বনেলটা দেখেই আমি অবাক হয়ে গেছি। সেটা কি কারণে অবাক হয়েছে সেটা তোমাদেরকে আস্তে আস্তে বলছি। প্রথমে বলি, ভিডিও শুরুতে ঠিক কী দেখেছি আমার সঠিক মনে নেই, যাই হোক খাওয়া দাওয়া দেখেছি। প্রথমেই মারুর বর যেটা বলল খাওয়া দাওয়া নিয়ে, সেটা হচ্ছে ডাক্তার নাকি ওদেরকে বলে দিয়েছে যে 20 জন মানুষ 20 রকম মতামত দেবে, খাওয়া দাওয়াতে কোনো রেস্ট্রিকশন নেই, তোমার যা মনে চাইবে তুমি তাই খেতে পারবে। সত্যি কি তাই? সত্যি কি তাই? তাহলে এই যে এতদিন ধরে মা, কাকিমা, জেঠিমা এনাদের মুখে যে আমি শুনে আসছি যে বংশ পরম্পরায় না, এটা হচ্ছে এই যে একটা প্রসেস, হ্যাঁ, প্রি ডেলিভারি বা থ্রু প্রেগনেন্সি জার্নি, পোস্ট ডেলিভারি, এই সমস্ত বিষয়টাতে খাওয়া দাওয়ার রেস্ট্রিকশান, চলাফেরার রেস্ট্রিকশান, ওঠা বসার রেস্ট্রিকশান, কাপড় চোপড়ের রেস্ট্রিকশান, প্রচুর রেস্ট্রিকশান থাকে, তাই না? এইগুলো এতদিন ধরে কি অ্যাভয়েড করে এসছে মা, কাকিমা, জেঠিমারা? এরা কি অ্যাভয়েড করে এসছে? এর জন্য ভেবে দেখো আগেকার দিনে ডেলিভারি প্রসেস কতটা স্মুথ ছিল। আমরা ভাবতে পারি এখনকার দিনে ঘরে ডেলিভারি, কিন্তু আগেকার দিনে কিন্তু হয়েছে। হ্যাঁ, সেটার মধ্যে রিস্কও ছিল, তাতে কিন্তু রিস্কও ছিল, বহু মা তার জন্য প্রাণও হারিয়েছে। এটা আমি কখনোই বলবো না যে এখন যেই আমাদের মেডিকেল যে ডিপার্টমেন্ট সেটা যে এতটা উন্নত হয়েছে, সেটা সাহায্য না নিয়ে ওই মান্ধাতার আমলে পড়ে থাকা, সেটা কখনোই বলবো না। কিন্তু সব কিছুরই কিন্তু একটা পজিটিভ দিক থাকে, একটা নেগেটিভ দিক থাকে। তো যেটা বলছিলাম যে ডাক্তার ওদেরকে বলে দিয়েছে সব খেতে। একটা সুস্থ মানুষও যদি খালি পেটে প্রত্যেক দিন পাউরুটি কলা, ডিম সেদ্ধ খায় না, গ্যাস হওয়া অবধারিত, বুঝতে পেরেছো? বাটার টোস্ট, তারপরে যেটা কিনা নার্সিং হোমেও দিচ্ছিল। আর মারুর যে সব কিছু সহ্য হয় এমনটাও কিন্তু না। আমরা জীবের স্বাদের জন্য অনেক কিছু খাই, মনের শান্তির জন্য অনেক কিছু খাই, সেগুলোকে আমাদের সব কিছু সহ্য হয়? তাহলে আমরা এতদিন ধরে দেখে এসেছি কি, প্রেগনেন্ট ডেলিভারি হয়ে যাওয়ার পরে মায়েরা আইসক্রিম খায় না, অতিরিক্ত ঝাল খায় না, অতিরিক্ত তেল মশলা খায় না। কেন? কারণ তাতে করে বাচ্চার অসুবিধা হয়। যদিও বা ওদের ডাক্তারও সেটা বলে দিয়েছে যে অতিরিক্ত তেল মশলা না খেলেই হবে, ঠিক আছে, অতিরিক্ত তেল মশলা না খেলে হবে। তাহলে এটা বলার কি দরকার ছিল? যা খুশি মনে চাইবে সেটাই খাইবে, সেটাই খাবে। তাহলে এইটুকু রেস্ট্রিকশনের কি দরকার ছিল, তাই না? এটার তো রেস্ট্রিকশনের কোনো দরকার ছিল না। অতিরিক্ত তেল মশলা খেলে কি হবে? রিচ হয়ে যাবে, গ্যাস হবে। তাহলে অনেক কিছুতেই তো গ্যাস হয়। ডাক্তারকে আমরা ভগবানের আসনে বসাই, তাই তো? আবার সব ডাক্তার যে ভগবানের মতন কাজ করে সেটাও কিন্তু না। সুতরাং কিছু না কিছু মানতে হয় আমাদের, কিছু বিষয় আমাদেরকে মেনে চলতে হয়। ডাক্তারের মতন বলে দেয়, ঠিক আছে, ডাক্তারের মতন অনেক কিছু বলে দেয়, কিন্তু তারপরেও একটা জায়গা থাকে, সেই জায়গা অনুযায়ী চলতে হয়। কিন্তু মারুর মধ্যে আমরা সেই জিনিস দেখিনি, কোনো সময়ই দেখিনি। যাই হোক, এর জন্যই তো আমি বলেছি যে ভগবানের কাছে একটাই প্রার্থনা করি, এরা যেন সুস্থ থাকে। মারু জীবকে কন্ট্রোল করতে পারবে না, অসম্ভব ওর দ্বারা কন্ট্রোল করা, ঠিক আছে? তো তার জন্যই আমি ভগবানের কাছে বারবার প্রার্থনা করেছি ওরা যেন সুস্থ থাকে, ঠিক আছে? তা দেখছি বলছে আমি পাউরুটি খুব ভালো খাই।
কোনটা যে ও ভালো খায় না সেটাই বোঝা বড় দায়, ও সব ভালো খায়, ঠিক আছে। আচ্ছা, পাউরুটি, কলা, ডিম সেদ্ধ, গ্যাস হচ্ছে। এই যে বলছে না যে তোলা দুধ খাওয়াবে না, তোলা দুধ খাওয়াচ্ছে বলে ওর গ্যাস হচ্ছে, ও পেটে ব্যথা হচ্ছে, তার জন্য বেবি খুব কষ্ট পাচ্ছে। তুই শিওর তোলা দুধ খাওয়াচ্ছিস বলে তোর বেবির গ্যাস হচ্ছে, তার জন্য পেটে ব্যথা হচ্ছে? তাই যদি হতো তাহলে যখন নার্সিংহোমে ছিলিস তখনও তো তোর বাচ্চাকে তোলা দুধ খাওয়ানো হয়েছে, তখনও তো তাহলে গ্যাস হতে পারতো, পেটে ব্যথা হতে পারতো, তাই না? কখনো জিনিসটা নিজের উপরে আনবি না যে আমার কোনো ভুলভ্রান্তি হচ্ছে না তো, ডাক্তার তো বলেছে সব কিছু খেতে, কিন্তু আমি কোনো ভুলভ্রান্তি করছি না তো যার জন্য বাচ্চার পেটে ব্যথা হচ্ছে। জানি না তোলা দুধ খাওয়ানোর জন্য ব্যথা হচ্ছে নাকি মায়ের ব্রেস্ট ফিড করার জন্য ব্যথা হচ্ছে, কারণ মারু যা খাচ্ছে তাতে করে ওই সকালবেলা যে খাচ্ছে তাতে করেই গ্যাস হয়ে যাচ্ছে, যেটা দেখে আমার মনে হয়, ঠিক আছে। তো যাই হোক, এই গেল খাওয়া দাওয়ার কথা। তো সুতরাং তোমরা যারা কিনা আর কি কমেন্ট করছে, তারা যদি কেউ আমার ভিডিও দেখে থাকে তাদেরকে বলবো, দেখো ডাক্তার ওদেরকে বলে দিয়েছে 20 জন মানুষ 20 রকম কথা বলবে, তাদের কারোর কথা কানে নিতে না, যা ইচ্ছা হবে খাবে, যেরকমভাবে ইচ্ছা হবে চলবে। তাই তোমরা ফালতু নির্দেশ দিতে যেও না, উপদেশ দিতে যেও না, সাজেশন দিতে যেও না, কারণ তোমাদের কোনো কথা শুনবে না, সেটা তোমাদেরকে বলেই দিয়েছে। আবার এদিকে হাগিস আনার পরে জিজ্ঞাসা করছে তোমরা একটুখানি মতামত দিও তো, কেন ডাক্তার বলে দেয়নি? মারো, ডাক্তার বলে দেয়নি? দর্শকরা তো যা বলবে সেটা কি তোরা মানবি? সেটা তো তোরা মানবি না। তোদের সুবিধার জন্য দর্শকদেরকে বলবি এটা বলো তো সেটা বলো তো, আবার দর্শকরা যখন তোদেরকে মানামান্তি করতে বলবে তখন তোরা বলবি আমাদের ডাক্তার তো এটা বলে দিয়েছে, আমাদের ডাক্তার তো এসব বলেনি মানতে। এতটা স্বার্থপর হওয়া ভালো নয়। সব কিছু যখন ডাক্তারের পরামর্শ অনুযায়ী করছিস, হাগিস কোন কোম্পানির ব্যবহার করবি সেটাও ডাক্তারের কাছেই জিজ্ঞাসা করে নেয়, মিটে গেল ঝামেলা। কি বন্ধুরা, আমি ঠিক বলেছি কিনা সেটা ডাক্তারের কাছে জিজ্ঞাসা করে নেয়, তাই না? নিজের সুবিধা মতন ব্যবহার করবি দর্শকদের, তা তো হতে পারে না। যে সমস্ত দর্শকদের মান সম্মান বলে, সেলফ রেসপেক্ট বলে কোনো জিনিস আছে, তারা তোদের ভিডিও দেখবে, ভালোবাসা দেবে, তোদেরকে শুভকামনা জানাবে, কিন্তু তোদেরকে কোনো রকম কোনো সাজেশন দেবে না। একটা নর্মাল জিনিস, ঘরে ভেজা জামা কাপড় মেলে রাখলে তারপরে যদি ফ্যান ছাড়া থাকে তখন ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। ওটা তো 5-6 দিনের সদ্যজাত একটা রক্ত মাংসের দলা। আর ঘরে একটা দিগ্গজ মানুষ রয়েছে, মধু আন্টির কথা বলছি, ঘরে একজন দিগ্গজ মানুষ রয়েছে, তার কি এই সমস্ত কথা জানা নেই? তার কি এই সমস্ত কথা জানা নেই যে যেগুলো দর্শকরা বলছে না, কি যেন বলে তোমার, দোলনায় দোল দিচ্ছে, ভয়ঙ্করভাবে দোল দিচ্ছে। তো সেই দেখে কত দর্শকরা বলেছে ওইভাবে দোল দিও না, এতে করে ব্যাড হ্যাবিট তৈরি হবে, তারপরে তুমি কোলে রাখতেই পারবে না, সব সময় দোল দিতে হবে ওকে। আর আমার মনে হয় এত ছোট বাচ্চাকে সব সময় দোলনায় রাখার থেকে নিজের বডির সঙ্গে রেখে দেওয়া, অ্যাটাচড রাখা ভালো। তাকে নিজের স্পেসে একটা জায়গাতে রাখাটা ঠিক আছে, কিন্তু সব সময় তাকে দোলনায় রাখাটা ঠিক হচ্ছে বলে আমার মনে হচ্ছে না। তাকে সব সময় নিজের কাছে রাখাটাই, শরীরের যে একটা থাকে, একটা ওয়ার্ম থাকে, সেটা দেওয়াটা ভালো বলে মনে হচ্ছে। ওই যে বললাম ব্যক্তিগতভাবে এক্সপিরিয়েন্স নই তো, তার জন্য জোর খাটিয়ে বলতে পারি না, বাট আমি দেখেছি নিজের চোখে। কারণ ওই যে বললাম আমার ছোটো বোন যখন হয়েছে তখন আমি অনেকটাই বড়, তখন আমার 11 বছর বয়স, সেই কারণে আমি অনেক কিছুই দেখেছি। আচ্ছা, তারপরে কি দেখলাম, দোলনায় অনেক জোরে জোরে দোল দিচ্ছে, সেটা নিয়ে তো দর্শক বলেইছে। দেখো ওদের ঘরে দিগ্গজ ব্যক্তি রয়েছে, তারপরে ডাক্তারের পরামর্শ নিয়ে নেবে যে এরকম স্পিডে দোল দেবো নাকি ওরকম স্পিডে দোল দেবো, তখন ডাক্তার বলবে যেরকম স্পিডে দোল দেওয়ার ইচ্ছা সেরকম স্পিডে দোল দাও, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি দেখলাম, তারপরে দেখলাম মারু যাতায়াত করছে, নাইটিটা কীরকমভাবে ধরে রেখেছে, প্রথম সিনেই এটা দেখেছি এরকমভাবে মারু ধরে রেখেছে। এটুকু কমন সেন্স নেই যে এইভাবে ধরে রাখলে দর্শকরা আমাকে যে দেখছে, আমি তো সোশ্যাল মিডিয়াতে আছি, আমি এইভাবে ধরে রেখেছি কেন? একটা ওড়না নেই তোদের ঘরে, একটা ওড়না নেই, তোর একটা ওড়না নেই, তোর মায়ের একটা ওড়না নেই, একটা ওড়না বুকে জড়াতে পারছিস না? তুই জানিস তোর শরীর ভারী, তারপরে বাচ্চা হয়েছে, শরীর এখন ঢিলে হয়ে গেছে, সেটা আমরা জানি, বুঝতে পারি, কিন্তু একটা ওড়না জোটে না কপালে। তো যাই হোক, তারপরে কি দেখছি, এরকম করে নাইটি এরকম করে নিয়ে তারপরে বসছে। এগুলো কি খুব ভালো দেখাচ্ছে? নিজেকে জিজ্ঞাসা করিস তো, নিজের ভিডিওটা একবার চালিয়ে দেখিস তো কেমন লাগছে দেখতে। আচ্ছা, তারপরে দেখলাম একটা লেটেস্ট জিনিস, বাচ্চাকে খাওয়ানোর পরে বাচ্চাকে এইভাবে ধরে রেখেছে, একটা হাত নিচে আর একটা হাত পিঠে, এরকমভাবে থাপড়া আস্তে আস্তে থপথপ করছে,
যাতে করে বাচ্চার ঢেকুর তোলে, বলছে বাচ্চার ঢেকুর তোলাটা মোস্ট ইম্পর্টেন্ট। মারু বলছে 5-6 দিনের বাচ্চা ঘাড়ে হাত দিসনি? হ্যাঁ রে, তোর ঘরে নাকি আশাকর্মী রয়েছে, তোর মা নাকি এই সমস্ত কাজে এক্সপার্ট। আমি ভাবি মধু আন্টি কি করে। আরে এই সমস্ত জিনিস তো বেটা ছেলেরা পর্যন্ত জানে, আর তুই তো সদ্য মা হয়েছিস, তুই তো নিজের বাচ্চাটাকে ধরতে পর্যন্ত পারছিস না রে, ধরতে পর্যন্ত পারছিস না। আর ওইভাবে রাখতে হবে কে বলেছে? কোলের মধ্যে তো এইভাবে, এই যে দেখ আমার দিকে তাকা, বগলের নিচের থেকে হাত ঢুকিয়ে, বডি তো এইটুকুনি, বগলের নিচে হাত ঢুকিয়ে এই হাত দিয়ে তারপরে ঘাড় সহ মাথাটাকে ধরে রাখবি, মাথাটাও সাপোর্ট পাবে। ওই যে এরকমভাবে নেতিয়ে পড়ছে না, একবার যদি বেন্ড হয়ে যায় না সারা জীবন ভুগবি, সারাটা জীবন ভুগবি। আমি বললাম না তোমাদের, আমি অনেক বড় বয়সে আমার ছোট বোন হয়েছে, তো ওই ছোটো বোনকে মা শুধু ব্রেস্ট ফিড করাতো, বাদ বাকি সবসময় আমিই দেখতাম, আমিই দেখাশোনা করতাম, আমার ভালো লাগতো। সারা দিন বোনকে নিয়ে ঘুরতাম, সারাটা দিন। তো আমি এইটুকু জানি, আমি নিজে আমার নিজে প্রসব করিনি, আমি নিজে বায়োলজিক্যালি মা হইনি, তারপরেও আমি এটা জানি। তুই এটা জানিস না যে ওই রক্ত মাংসের দলাটা ঘেঁটি বারবার পড়ে যাচ্ছে, আর ওর বাবা বলছে এরকমভাবে পড়ে যাচ্ছে কেন? কি কমন সেন্সের অভাব, সত্যি বলছি, কমন সেন্স জিরো। বাচ্চার মাথাটাকে ধরে রাখতে হয় সব সময়, বাচ্চার ঘাড়ে এই জায়গাটায় হাত দিয়ে রাখবি যখনই উঁচু করবি। আর এখন উঁচু করার প্রয়োজন নেই, ওই তাহলে উঁচুই করে রাখতে হবে, শোয়ায় রাখতে পারবি না বলে দিলাম। এখনকার বাচ্চারা বিশাল তেন্দর, মারাত্মক তেন্দর হয়। যখনই এরকম করে ধরবি তখনই পিঠে একটা আরে এক হাতে তোলা যায় ওদেরকে, এইটুকু তো, একটা হাত বাম্পে রাখবি, পাছায় রাখবি, আর একটা হাত দিয়ে সব সময় ঘেঁটিটা ধরে রাখবি, এইরকম ভাবে ধরে রাখবি যাতে এই দুটো আঙুল এই ঘাড়ের এই ইয়েতে থাকে, সাপোর্টটা পায় তোর। আর এই দুটো আঙুল আর এইটা মাথার মধ্যে, দেখে নে, শিখে নে, শিখিয়ে দিচ্ছি, হয়নি তাতে কি, সব জানি, শুধু বের করিনি। যাই হোক, দেখছি যখন ওই সিনটা দেখেছিলাম আমি কি করছে, আর এইটাই থাম্বনেলে যখন দেখেছি তখনই আমার ইসে হয়েছে। আচ্ছা যাই হোক, হাগিজের ব্যাপারটা অনেকে দেখলাম লিখেছে, এত ছোট বয়সে হাগিজ। দেখো আগেকার দিনে না এই সমস্ত জিনিস অ্যাভেলেবেল ছিল না, তার জন্য রাতের পর রাত মাও জেগে কাঁথা পাল্টাতো, কারণ লিকুইড খায় 2 মিনিট পর পরই ঢেলে দেবে, বাথরুম করে দেবে, ঠিক আছে? তো সেটা রাত জেগে জেগে ওইভাবে পাল্টানো সম্ভব নয়। আর কখনো মা থাকবে টায়ার্ড, মা ঘুমিয়ে পড়বে, এবার বাচ্চা ওর মধ্যেই থাকবে, সর্দি কাশি ঠান্ডা বেঁধে যাবে, ঠান্ডা লেগে যাবে, ঠিক আছে? তো তার থেকে অনেক ভালো প্যাম্পার্স পরিয়ে রাখা। তবে হ্যাঁ, শুধু রাতটুকু পরিয়ে রাখো, কারণ দিনের বেলা তো মা জেগেই থাকবে, তাই না? দিনের বেলা পড়ানোর কোনো মানে হয় না, দিনের বেলা না হয় একটুখানি কষ্ট করবে। আর এখনকার বাচ্চাদের যে স্মেলও হবে না, দুধ খাচ্ছে তো, দুধে অতটা স্মেলও হবে না আশা করি। ওইটুকু একটা করে ছোট্ট করে পাতলা কাপড়, এখন তো গরমকাল, একটা ছোট্ট করে পাতলা কাপড় ওই মেলে ধুয়ে দিয়ে মেলে দেবে, সাথে সাথে শুকিয়ে যাবে। কিন্তু দিনের বেলা হাগিস পরানোর দরকার নেই, রাত্রের বেলা পরালেই যথেষ্ট, ঠিক আছে? তো চলো, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, 23 মিনিট অলরেডি হয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।